স্বাভাবিকভাবে ভজিনিয়ার কথা এখানে আসবে। আমরা যতটুকু ম্যাচে দেখেছি তিনি যে কটা সেভ করেছেন, এর আগের ম্যাচগুলোতেও যেভাবে তিনি করেছেন, তার এই ওয়ার্ল্ড কাপটা যেটা গেল দারুণ গেল, তো তাদের কথাও একটু বলবেন। পাশাপাশি আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়েও কথা হচ্ছে, আপনার পয়েন্ট অফ ভিউটাও কি? হ্যাঁ, আসলে আর্জেন্টিনার ডিফেন্স লাইন বা যদি আমরা সব কিছুতেই পারফরমেন্স করতে যাই সেক্ষেত্রে ভজেনিয়ার কথাটাই আসবে। আগে আমরা একটু ভজেনিয়ার পারফরমেন্সটা যদি একটু দেখাতে চাই, তিনি আর্জেন্টিনার বিপক্ষে কেমন পারফরমেন্স করেছে সেই স্ট্যাটটা দেখাবো। তাদের দুটো স্ট্যাট দেখাবো মূলত। প্রথমে এটা দেখাই যে আসলে এই ম্যাচে তিনি কেমন পারফরমেন্স করেছেন। এই ম্যাচে তিনি 8টি সেভ করেছেন, তার মধ্যে ইন দ্য বক্স অর্থাৎ তাদের ডি বক্সের মধ্যে তিনি সেভ করেছেন 3টি, তার মধ্যে মেসির খুব সম্ভবত 2টি ছিল। গ্রাউন্ডস ডুয়েলে তিনি 3টি জিতেছেন। গোলরক্ষক হিসেবে ডুয়েল জেতা কিন্তু খুব কঠিন। একটি মেসির বিপক্ষে জিতেছিলেন, 2টি জিতেছিলেন মার্টিনেসের বিপক্ষে। পাসেস দিয়েছেন 32টি। গোলকিপার আসলে বল ডিস্ট্রিবিউট করেই থাকেন এবং তিনি 8.5 রেটিং পেয়েছেন। যদিও যে প্রথম গোলটা তিনি খেয়েছেন দারুণ ফিনিশিং ছিল মেসির, কিন্তু তার আরেকটু সেভ করার সুযোগ ছিল। খুব কাজ দিয়ে গিয়েছে, বাঁ হাতটা টাইম মতো উঠলে হয়তো সেভ হয়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকে তিনি ভালো পারফরমেন্স করেছেন। তবে আমরা যদি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখাতে চাই, পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই কিন্তু ভজেনিয়া খুব ভালো পারফরমেন্স করেছেন। শুধুমাত্র একটি ম্যাচে তিনি ভালো পারফর্ম করতে পারেননি, সেটা হলো উরুগুয়ের বিপক্ষে। তার পারফরমেন্সটা ততটা আশানুরূপ ছিল না। এছাড়া কিন্তু 4টি ম্যাচে মোট 18টি সেভ করেছেন, যেটি এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 7টি সেভ করেছিলেন, সৌদি আরবের বিপক্ষে 3টি সেভ করেছেন এবং আর্জেন্টিনার বিপক্ষে 8টি সেভ করেছেন। তার চেয়ে আরও দুজন আছেন, প্যারাগুয়ের এবং কুরাসোয়ার গোলরক্ষকের 19টি এবং 20টি এবং 19টি সেভ। কিন্তু মনে রাখতে হবে যে ভজিনিয়া কাদের বিপক্ষে খেলেছে, স্পেনের বিপক্ষে খেলেছে এবং তারা খেলেছে আসলে আর্জেন্টিনার বিপক্ষে তিনি খেলেছেন। তো সেই জায়গা থেকে আসলে তার পারফরমেন্সটা এতটা অপারেট করা হচ্ছে। তিনি হয়তো একজন সাধারণ অপরিচিত খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এসেছিলেন, কিন্তু সুপারস্টার হয়ে দেশে ফিরছেন, সবার মন জয় করে ফিরছেন। এবার একটু আমরা দেখাতে চাই যে ম্যাচের গোলগুলো যে হয়েছে। প্রথমে একটু দেখাতে চাই যে কেপ ভার্দের যে গোলটা ছিল, বিশেষ করে দ্বিতীয় গোলটা অসাধারণ একটি গোল ছিল। প্রথম গোলটাও খুব ভালো ছিল। এই গোলটা দেখুন, গোল দেওয়ার পর প্লেয়ারের এটা ইনি কিন্তু সিডনি লোপেজ মূলত লেফট ব্যাক। তার গোলের অ্যাঙ্গেলটা একটু একটা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা হচ্ছে, তিনি কোন জায়গা থেকে শট নিচ্ছিলেন। দারুণ একটা অনবদ্য গোল ছিল। এখানে আসলে আর্জেন্টিনার ডিফেন্ডারদের কিছুই করার ছিল না। আসলে এখানে মানে কমেন্টেটররা বলছিল 2জন গোলকিপার থাকলেও হয়তো গোল হয়ে যেতে পারতো, এই ধরনের একটা ফিনিশিং ছিল। আরেকটা ছবি দেখাতে চাই, আরও না একাধিক ছবি দেখাতে চাই। এটা হলো কেপ ভার্দের দ্বিতীয় গোলের ছবি। দ্বিতীয় গোলটাও কিন্তু খুব দারুণ ছিল। আমরা একটু ছবিটা দেখাতে চাই। এইখানে আসলে এইখান থেকেই কেপ ভার্দের গোলের বিল্ড আপটা হয়েছিল। কিন্তু এই ছবিটাতে আমি দেখাতে চাইবো যে এই গোলটাতে আর্জেন্টিনার ডিফেন্ডাররা কী করতে পারতো। আমরা যদি দেখি 20 নম্বরের যে প্লেয়ারটা আছে কেপ ভার্দে, তিনি বলটা নিয়ে যাচ্ছেন, তার সামনেই কিন্তু এখানে আছেন যে ফাকিন্দো মেদিনা। এবং আমরা যদি দেখি যে গোল করেছেন তার পাশে 3জন আর্জেন্টিনার ফুটবলার আছে, 14 নম্বর জার্সিধারী ফুটবলার। কিন্তু তারপরেও তিনি ফাকিন্দো মেদিনার পায়ের ভিতর দিয়ে একটা দারুণ পাস দিয়েছেন। তার পাসিংয়ের কিন্তু কোনো জায়গা ছিল না, সেই জায়গা থেকে পাস দিয়েছেন। আমরা পরের ছবিটা যদি একটু দেখাতে চাই, যে দেখেন এই একদম টাইট অ্যাঙ্গেল থেকে কিভাবে তিনি গোলটা করেছেন। লিসান্দ্রো মার্টিনেসের পায়ের ভিতর দিয়ে গেছে এবং মার্টিনেজেরও পা ঘেঁষে, অর্থাৎ দিবু মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ আরেকটু বেটার করার সুযোগ ছিল তার কাছে। কিন্তু আপনি এই জায়গায় বাকি 3টা প্লেয়ারের পজিশন দেখুন, ক্রিশ্চিয়ান রোমেরো, খুব সম্ভবত এটা মলিনা এবং ম্যাকালিস্টার, 3জনেই কিন্তু একদম ফাঁকা দাঁড়িয়েছেন। তাদের একজনও যদি মার্টিনেজের পেছনে গিয়ে দাঁড়াতেন, তাদের হাতে সেই সময়টা কিন্তু ছিল। আপনারা যারা ভিডিওতে রিপ্লে দেখবেন, তারা যদি একটু ট্যাকেল করতে পারতো, আমার মনে হয় এই গোলটা ইজিলি আর্জেন্টিনা ডিফেন্ড করতে পারতো। এই জায়গাতেই তাদের ডিফেন্সের একটা ভুল আছে। আরেকটা ছবি আছে আমাদের হাতে, সেটা আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, সেটা দেখলে আরও পরিষ্কার হবে। যে দেখুন বলটি চলে আসছে, রোমেরো যদি একটু সামনে এসে জাস্ট তিনি একটু পাটা দিয়ে বলটা ফ্লিক করে বা কিক আউট করে বাইরে বের করে দিতে পারতেন, আমার মনে হয় এই গোলটা আর্জেন্টিনা কনসিড করতো না। তো সেই জায়গাতেই একটু দুর্বলতা ছিল। আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে একটা ম্যাচও কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়েছিল। ডিফেন্স খুব খারাপ আর্জেন্টিনা, এটা বলার একেবারেই সুযোগ নেই। তারা মোটামুটি ভালো পারফরমেন্সই করছে, তবে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যখন কঠিন প্রতিপক্ষ আসবে, যারা কাউন্টার অ্যাটাকে হঠাৎ করে আক্রমণে যাবে, যেহেতু তাদের ফুল ব্যাক দুজনই সামনে থাকে, সেই জায়গায় তাদের রিকভারিতে কিছুটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে। এবং কঠিন প্রতিপক্ষের কথা বলছেন, নিঃসন্দেহে মিশর কঠিন প্রতিপক্ষই হবে এবং শেষ 16তে তাদেরকেই পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই শেষ 16 ম্যাচের আগে কি বলবেন? আজকে আমরা সেই ম্যাচ নিয়ে নিশ্চয়ই কথা বলবো, অস্ট্রেলিয়ার সঙ্গে যে ম্যাচটা তারা টাই ব্রেকারে জিতেছে। তবে আর্জেন্টিনা মিশর এই রাউন্ড অফ 16 ম্যাচ কেমন হতে যাচ্ছে, বা ওভারঅল এই ম্যাচটা নিয়ে আপনার অ্যাসেসমেন্টটা কি? হ্যাঁ, অবশ্যই আমরা একটু দেখাবো। ম্যাচের সময়টা দেখি, আলোচনাটা করি, ম্যাচটা কবে হচ্ছে সেটা দেখাই। ম্যাচটা 7 জুলাই রাত 10টার সময় অনুষ্ঠিত হবে এবং আমার কাছে মনে হয় না যে মিশর খুব একটা প্রতিরোধ করতে পারবে, কেননা
মোহাম্মদ সালাহ আছেন, অবশ্যই তিনি নামের বিচারে ভালো, কিন্তু সালাহ কিন্তু ক্যারিয়ারের সেই প্রায় পিক ফর্মে নেই। তো আরও দু একজন তাদের ফুটবলার আছে, কিন্তু কেপ ভার্দে যে ধরনের লো ব্লক ফুটবল খেলে, একবারে স্পেস দেয় না, সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিশর সেই ধরনের ফুটবল খেলে না। আলজেরিয়া যে ধরনের ফুটবল খেলেছিল 4-3-3-তে, অনেকটা অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলে থাকে। আর্জেন্টিনার বিপক্ষে মিশর স্পেস দেওয়ার কথা, এবং তারা যদি স্পেস দিয়ে থাকে, লো ব্লক ফুটবল না খেলে, আমার মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচে সহজেই জয় পেয়ে যাওয়ার কথা।